আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিকেলে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে বৈঠক শেষে কথা বলেন তিনি। চিফ হুইপ জানান, আগামীকাল ইতিহাসের নতুন যাত্রা শুরু হবে। সব সংসদ সদস্যদের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাওয়া হয়েছে বলেও জানান চিফ হুইপ। দেশের মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয়, সেটা আবার প্রত্যক্ষ করবে এবং মানুষের মনোজগৎ তৈরি হবে নতুন করে ভোটের প্রতি। সেই প্রত্যাশা করে আগামীকাল ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারবো। পরের দিনই 21 তারিখ সন্ধ্যা 7:30 সময় বঙ্গভবনে শপথ হবে ইনশাআল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, এবারের এই ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের দিকে পুরো বিশ্ব তাকিয়ে আছে, তাই প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি রাখেনি কমিশন। এই নির্বাচন নিয়ে আইনি প্রতিবন্ধকতা তৈরিরও কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। অভি আরিফকে সঙ্গে নিয়ে জিএম মাহমুদের রিপোর্ট। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। সংসদীয় শাসন ব্যবস্থার সর্বোচ্চ পদের এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের পক্ষে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। দুপুরে নির্বাচন ভবনে ভোটের প্রস্তুতি নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, প্রস্তুতির ঘাটতি নেই, নির্বাচন সঠিকভাবেই সম্পন্ন হবে। এখানে যারা ইনভলভ থাকবেন সবার সহযোগিতা পাচ্ছি, তাতে কোনো ইনশাল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করি না, এবং আমরা কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো ভোট গ্রহণ ও গণনা শেষে এদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম। 2টা থেকে 5টা পর্যন্ত ভোট হবে। তো ভোটের পরে তো আমরা ওখানে ইনস্ট্যান্টলি গোনা শুরু করব। গোনার পরে রেজাল্ট যেটা আমি অ্যানাউন্স করবো অ্যাজ নির্বাচনী কর্তা, দ্যাট ইজ ফাইনাল। এদিকে এ নির্বাচন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে করা আরও একটি রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে নির্বাচন ঘিরে আইনি প্রতিবন্ধকতা তৈরির আর কোনো সুযোগ রইল না। সারবত্তা নেই এই বিবেচনায় এই রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। এই রিট পিটিশনের খারিজ হওয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো সুযোগ এবং সম্ভাবনা আমরা দেখছি না। 1991 সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাই রাজনৈতিকভাবেও তৈরি হয়েছে এর বিশেষ গুরুত্ব। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। কোনো প্রকার চাপ নেই, নতুন কমিশন স্বাধীনভাবে কাজ করবে, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে মন্তব্য করলেন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান একেএম আসাদুজ্জামান। দুদক কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। দায়িত্ব পাওয়ার পর প্রথম দিনে দুদক কার্যালয়ে চেয়ারম্যান ও 2 কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভুইয়া অফিস করেছেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে দিক নির্দেশনা দিয়েছেন। আতিকা রহমানের রিপোর্ট। দায়িত্ব পেয়ে প্রথম দিনই সকাল 9:30টায় রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে আসেন দুদক চেয়ারম্যান একেএম আসাদুজ্জামান, 2 কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভুইয়া। প্রথমে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন, সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশনা দেন। দাপ্তরিক কাজ শেষে নতুন কমিশন সাংবাদিকদের মুখোমুখি হন। নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, দুদকের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন তারা। প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি, দুর্নীতির মুক্ত করার যথেষ্ট চেষ্টা করতে পারি। আমাদের কাজটা শুরু করে দেন, ইনশাল্লাহ আগামী দিনে ভালো ফল আমাদের আনবো বলে আমাদের প্রত্যাশা আছে। আমরা কোনো চাপের মধ্যে নেই, ইনশাল্লাহ আমরা স্বাধীনভাবে কাজ করছি। আমাদের সাথে সমস্যা আসুক, আমার সমাধান করব, সঠিকভাবে করার চেষ্টা করব। কমিশনাররা বলেন, দায়িত্ব পালনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই, নতুন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে। আমরা স্যারের নেতৃত্বে প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু নিরপেক্ষভাবে আমরা সিদ্ধান্ত দিব। আপনারা অতি অল্প সময়ে এই সকল বিষয়ে অগ্রগতি জানতে পারবেন। আপনারা দেখবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় হবে। বৃহস্পতিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন দুদক চেয়ারম্যান ও 2 কমিশনার। 5.5 মাস শূন্য থাকার পর নতুন কমিশন দুদকের কাজে কতটা গতি আনতে পারে সেটা এখন দেখার বিষয়। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নিতে উদগ্রীব হয়ে আছে মোদী সরকার। এ নিয়ে নানান কূটনৈতিক অঙ্ক কষছে দুই দেশ। শেখ হাসিনার প্রত্যাবর্তন থেকে তিস্তার পানি, সীমান্তের উত্তাপ থেকে বাণিজ্য জ্বালানি, আবার এসব কিছুর আড়ালে বাংলাদেশ চীন সম্পর্ক। তবে ঢাকার বার্তা স্পষ্ট, দিল্লির পথে পা বাড়ানোর আগে চাই কিছু দৃশ্যমান প্রাপ্তি, যা তৈরি করবে সফরের অনুকূল পরিবেশ। এ বিষয়ে সময় নিয়ে হলেও ভারতের ভাবা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। শাকিলা করিমের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আলোচনায় এখন দিন তারিখ নয়, অনুকূল পরিবেশ তৈরির প্রশ্ন। ভূমিকা প্রশ্নেই দিল্লির কাঁধে কূটনীতির সবচেয়ে ভারী পাথর, ওপারে থাকা শেখ হাসিনা, আর এপারে তারেক সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা প্রত্যর্পণ ইস্যু। তবে আইনি প্রক্রিয়ার নামে বর্তমানে ঢাকাকে হাইকোর্ট দেখাতে ব্যস্ত দিল্লি। বড় রকমের একটা আগ্রহ দেখা যাচ্ছে, সেটা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে, পার্টিকুলারলি বিজেপির রাজনীতিতে একটা বড় রকমের ভূমিকা রাখবে। কারণ বিজেপির যে পররাষ্ট্রনীতিগত যে দুর্বলতাগুলি আছে, সেই দুর্বলতাটাকে অভ্যন্তরীণ রাজনীতিতে কাটিয়ে নিতে হলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে সফর, সেটাকে ভারতীয় গণমাধ্যম, ভারতীয় সিভিল সোসাইটি বড় করে দেখাবে এবং সেটা খুব স্বাভাবিকভাবেই বিজেপির সাফল্য হিসেবেই দেখা হবে। 5ই আগস্ট তার পতনের 2 বছর পূর্তিতে যে প্রেস কনফারেন্স করেছেন, এটাই বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এটা অবশ্যই বাধা না, আমি বলবো অস্বস্তি এবং কাটা। সফরের জন্য যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার যে শর্ত, এটা আইনি প্রক্রিয়া চলে গেছে, আদালতের সিদ্ধান্ত হবে, তার মানে দীর্ঘ প্রক্রিয়া। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী দিল্লি গেলে তিস্তা চুক্তি নিয়ে দীর্ঘদিনের অচল অবস্থা ভাঙার চেষ্টা করতে পারে ঢাকা, আদায় করতে পারে সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতিও। পানির বিষয়টা রয়েছে, পুশিনের বিষয়টা রয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তো বারবার শেখ হাসিনার আসার বিষয়টাকেও তুলে ধরছে। ট্রান্সশিপমেন্ট থেকে শুরু করে সামনে গ্যাঞ্জিস ওয়াটারের চুক্তিটা নবায়নের বিষয় আছে। সুতরাং এগুলি সব কিছু মিলিয়ে যে সমন্বিত একটা এজেন্ডা তৈরি করা, সেই এজেন্ডাটা তৈরি করার জন্য সেটা মনে হয় বাংলাদেশ সুনিশ্চিত হতে চাচ্ছে। টেবিলে না থেকেও আলোচনায় থাকবে চীন। বাণিজ্য ও জ্বালানিতেও বাংলাদেশের স্বার্থ স্পষ্ট। ডিসেম্বরে গঙ্গা পানি চুক্তির যে নবায়নের প্রশ্ন আছে, সেটার আলোচনা শুরু করা দরকার। সীমান্ত, বিদ্যুৎ সহযোগিতা, কানেক্টিভিটি, বাণিজ্য সহযোগিতা, সব ধরনের সহযোগিতা যদি আপনি এগিয়ে নিতে চান, তাহলে রাজনৈতিক যে ইস্যুটা আছে, যে বাধা কিংবা অস্বস্তির যে জায়গাগুলো আছে, এগুলো দূর করতে হবে। এটা ভারতকেই দূর করতে হবে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে নিতে অনুকূল পরিবেশ তৈরিতে কতটুকু তৎপর হয় ভারত, সেটি এখন দেখার বিষয়। শাকিলা করিম, RTV, ঢাকা। স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সাধুবাদ জানায় সরকার। এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, তবে স্বার্থ থাকলে এগোবে না বাংলাদেশ। সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ সরকার প্রত্যেক দেশের সাথে বন্ধুত্বের প্রকাশ্যে যে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই এইখানে যদি অন্য কিছু না থাকে, তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন। ফ্যাসিবাদের দালালি করতে সাংবাদিকতা পেশাকে যারা ব্যবহার করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। সকালে রাজধানীর তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের 5ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। জানান, ক্ষমতার অপব্যবহার করে জনগণের ক্ষতি করা এবং এতে সহযোগিতাকারী সাংবাদিকদেরও আইনের আওতায় আনা হচ্ছে। স্বাধীন বাংলাদেশে বর্তমান সময়ের মতো এত বেশি গণমাধ্যমের স্বাধীনতা আগে কখনো ছিল না। তবে স্বাধীনতার সুযোগ নিয়ে সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইলিং ও অপসাংবাদিকতা মেনে নেওয়া হবে না বলেও জানান মন্ত্রী। ক্ষমতা ধরে রাখার জন্য যে হত্যা, গুম, খুন হয়েছে, রাষ্ট্র লুট হয়েছে, টাকা বিদেশে পাচার হয়েছে, এই অপকর্মের সহযোগী সাংবাদিক হিসাবে তারা চিহ্নিত হয়েছে। আমরা তাদেরকে আইনের আওতায় আনার জন্য
কাজ করছি যাতে কেবলমাত্র অপরাধীরাই চিহ্নিত হয়। দক্ষিণ সিটি কর্পোরেশনকে 4টি অঞ্চলে ভাগ করে রিকশা চলাচলের নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। সকালে পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় ও উচ্ছেদের সমন্বিত অভিযানে তিনি কথা বলেন। বিপণী বিতানের মালিকদের কর পরিশোধের আহ্বান জানিয়ে বলেন, যারা এখন থেকে সময়মতো কর পরিশোধ করবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএসসিসি। দোকান মালিকদের তাদের দোকানের সামনের জায়গা নিজেদের পরিষ্কার রাখতে ব্যর্থ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান আব্দুস সালাম। আগামী 2 সপ্তাহের মধ্যে ফুটপাতের হকারদের শৃঙ্খলায় ফেরানো হবে উল্লেখ করেন তিনি। এই যত্রতত্র রিক্সা যেভাবে চলে সেভাবে চলাচল করতে পারবে না। ঢাকা দক্ষিণে 4টা অঞ্চলে ভাগ করা হবে। এই 4টা অঞ্চলে রিক্সা 4টা অঞ্চলে চলবে, তারা অন্য কোনো অঞ্চলে যেতে পারবে না। উত্তরের রিক্সা দক্ষিণে আসতে পারবে না। কেরানীগঞ্জ ড্যামরার রিক্সা ঢাকা শহরে ঢুকতে পারবে না। এই 2 সপ্তাহের মধ্যে হকারদের আমরা কার্যকর করব। রাস্তায় কোনো হকার বসতে পারবে না। ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার এক সাংবাদিক দম্পতি সহ একই পরিবারের 4 জন এবং সাভারের এক ব্যবসায়ী সহ মোট 9 জন নিহত হয়েছেন। মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন নামের ওই হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকে নিহতের স্বজন ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত 3 আগস্ট পরিবারসহ চেন্নাই গিয়েছিলেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত। সোমবার রাতে চেন্নাই থেকে কলকাতায় ফিরে নিউ মার্কেটের কাছে মির্জা গালিব সড়কের হোটেল শিকাইনের 3য় তলায় ওঠেন তারা। বুধবার রাত 2টার দিকে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাংবাদিক দম্পতি সহ একই পরিবারের 4 জন নিহত হন। কুষ্টিয়া শহরের আরুয়াপাড়া ও থানাপাড়া এলাকায় তাদের বাড়িতে এখন চলছে শোকের মাতম। নিজেদের 8 বছরের মেয়ে আর বৃদ্ধ বাবা মায়ের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। 4 জন আছে, ওনার দেবাশিসের শ্বশুর, দেবাশিসের মিসেস, মানে তার বউ আর তার ছেলে। ওরে আমার দেবাশিস গিয়ে রে এরকম হবে না, হাঁটতে চলে গেল, আপনার বাঁচাতে চলে গেলে বাবা। এগুলো ক্ষতি দেখা উচিত যে আসলে এখানকার যে আবাসন ব্যবস্থাগুলো এগুলো আসলে সঠিকভাবে থাকে কিনা সেগুলো আমার মনে হয় সেখানকার প্রশাসন যারা আছে তাদেরকে খতিয়ে দেখা উচিত। এছাড়া শোকের ছায়া নেমে এসেছে ঢাকার সাভারের আমিন বাজারেও। কলকাতার ওই একই হোটেলে প্রাণ হারিয়েছেন সাভারের এক কসমেটিক ব্যবসায়ী। স্বজনরা জানান, জীবিকার তাগিদেই ভারতে গিয়েছিলেন বাবু, কিন্তু অগ্নিকাণ্ডের পর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। পরে মর্মান্তিক এই মৃত্যুর খবর নিশ্চিত হয় পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। আমার এটা বলে নাকি যে আমি ভাই কালকে গীতাছি গে, নাহলে ওরা আমি না করতাম না, যা পরিস্থিতি জন বালানো তুই আমারে না করস। আমাদের খুব কাছের বন্ধু ছিল, এটা আমরা মেনে নিতে পারতেছি না। এটা বাবুর ছোট ছেলে। প্রক্রিয়া চলছে, ইন্ডিয়ান হাই কমিশন থেকে একটা নাম্বার দেওয়া হয়েছে। ওনার গার্জেন যারা আছে, আমার বড় ভাইয়া আছে, আমার কাজিনরা আছে, সবাই কথা বলতেছে। স্বজনদের এখন একটাই আবেদন, সরকারি ও কূটনৈতিক প্রচেষ্টায় দ্রুত যেন এই নিথর দেহগুলো ফিরিয়ে আনা যায় প্রিয় স্বদেশের মাটিতে। লিওন আজাদ, RTV। ভারতে কলকাতার নিউ মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে 5 বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত হয়েছে। এদের মধ্যে 4 জন একই পরিবারের সদস্য। এছাড়া মন্ত্রী বলেন, পরিবার চাইলে নিহতদের মরদেহ দেশে আনার খরচ বহন করবে সরকার। আমরা দ্রুততর সময়ে, কারণ শনাক্ত শেষ হলে এবং সব ফর্ম্যালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সেই কাজটা করছে। যারা এই দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে। বন্ধুদের জন্য এলো নতুন খবর। আরও স্ট্রং নেটওয়ার্ক আর বেস্ট অফার্স নিয়ে এয়ারটেল এখন সার্কেল। অর্থাৎ বন্ধুদের সঙ্গে কানেক্টেড থাকা, আড্ডা আর যোগাযোগ সবকিছু এখন আরও সহজ, আরও জমজমাট। আর এই সার্কেলের সবচেয়ে পরিচিত পরিচয় বন্ধুদের সেই 016 নম্বর।
হ্যাঁ, খবরটি এখন একদম নিশ্চিত। বন্ধুদের 016 এখন সার্কেলে। বন্ধুদের এয়ারটেল এখন সার্কেল, একই 016 নম্বরের সাথে বেস্ট অফার্স। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। একই 016 নম্বর, সাথে বেস্ট অফার। 7,25,00,000 টাকার বীমা দাবি পরিশোধ করেছে দেশের অন্যতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। দুপুরে নরসিংদী ড্রিম হলিডে পার্কে বৃহত্তর ঢাকা, গৌরীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট এরিয়ার উন্নত সভায় কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন গ্রাহকের হাতে চেক তুলে দেন। এ সময় চেয়ারম্যান বলেন, ন্যায় প্রতিষ্ঠা ও আন্তরিক গ্রাহক সেবার মাধ্যমে ন্যাশনাল লাইফ দেশের শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মানুষের আমানতকে সুরক্ষা দিয়ে যথাসময়ে দাবি পরিশোধ করে আসছে। অনুষ্ঠানে কোম্পানির ডিএমডি অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস, ডিএমডি মোহাম্মদ আব্বুল কাশেম, ডিএমডি বাহার উদ্দিন মজুমদার সহ ঊর্ধ্বতন নির্বাহী বৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রিমিয়াম সংগ্রহে বিজয়ী উন্নয়ন কর্মকর্তাদের মাঝে পুরস্কার তুলে দেন। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। কর্মক্ষেত্রে নারীদের যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্য করতে 3টি রুটে 14টি বাস দিয়ে ঢাকা, চট্টগ্রাম এবং বগুড়ায় একযোগে যাত্রা শুরু করল বিআরটিসি বিশেষ মহিলা বাস সার্ভিস। ইতোমধ্যে নারী চালকদের হালকা যান থেকে ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ দিয়ে নারী চালক এবং কন্ডাক্টরকে এ সেবা নারী ক্ষমতায়নের পথে এক বড় সাফল্য বলে মনে করেন সেবা সংশ্লিষ্টরা। নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি বাসে বসানো হয়েছে সিসি ক্যামেরা। পাশাপাশি টিকিট সিস্টেমে আনা হয়েছে ডিজিটাল পদ্ধতি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। উত্তেজনা কমার বদলে জটিল হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তেহরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না। অন্যদিকে ইরান বলছে সাময়িক যুদ্ধবিরতি নয়, যুদ্ধের অবসান চায় তারা। এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই বেড়েছে জ্বালানি তেলের দাম। রিপোর্ট করছেন ইমতিয়াজ আহমেদ। মঙ্গলবার সামাজিক মাধ্যমে হরমুজ প্রণালীকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে এই মানচিত্র পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না বা আলোচনার কোনো সময়সূচিও ঠিক হয়নি, এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, হরমুজ প্রণালীতে পাতা মাইন সরিয়ে ফেলা হয়েছে এবং ইরানের উপর মার্কিন নৌ অবরোধ এখনও পুরোপুরি কার্যকর আছে। ওয়াশিংটনের এমন অবস্থানের বিপরীতে তেহরানও নিজেদের অবস্থানে অনড়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ীভাবে যুদ্ধের অবসান চায় তেহরান। আঞ্চলিক উত্তেজনা কমানো এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদারে উদ্যোগ চলছে বলেও দাবি করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আরাকচির দাবি, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হওয়ার পর এখন যুক্তরাষ্ট্রই আলোচনার জন্য অনুরোধ করছে। তবে আলোচনার ক্ষেত্রে তেহরানের শর্তই মানতে হবে, এমন ইঙ্গিত দেয় ইরান। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলছেন, ইরানের দেয়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। পাশাপাশি ইরানের জব্দ করা সম্পদও ছাড়তে হবে। এই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত প্রণালীটি বন্ধ রাখার কথা জানান গালিবাফ। এরই মধ্যে নতুন করে অভিযোগ তুলেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সমুদ্রপথের জাহাজ লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ ঘটনা ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এদিকে হরমুজ প্রণালী খুলতে একটি সমঝোতা চায় কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হরমুজ খুলে দেওয়ার বিষয়ে চুক্তি হলে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আবারও আলোচনা শুরুর পথ সহজ হবে। উত্তেজনার প্রভাব পড়েছে তেলের বাজারে। টানা 4র্থ দিনের মতো আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম 26 সেন্ট বেড়ে ব্যারেল প্রতি $91.28 উঠেছে। আর যুক্তরাষ্ট্রের WTI তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে $85.31। ইমতিয়াজ আহমেদ, RTV।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টকে সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ম্যাকেতে বুধবার জিতে ঘাম ঝরিয়েছে ক্রিকেটাররা। ফ্লাইট বিলম্ব হয় ডারউইন থেকে কিছুটা বিলম্বে ম্যাকে পৌঁছেছে বাংলাদেশ দল। ডারউইকের তাপমাত্রা বেশ গরম থাকলেও ম্যাকের আবহাওয়া বাংলাদেশের জন্য বেশ অনুকূল। জিমে 2 ঘন্টার বেশি সময় ঘাম ঝরিয়েছেন মুশফিক, শান্ত ও তাইজুলরা। 22 আগস্ট থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও জয়ের ধারা ধরে রাখতে প্রত্যয় টিম টাইগার্স। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস। এই খবরে তোলপাড় বিশ্ব ক্রীড়াঙ্গন। মরক্কো বংশোদ্ভূত ফুটবল এজেন্টকে সাম্প্রতিক সময়ে বিয়ে করা এবং তুর্কি এমপির এক পোস্টের পর কার্লোসের ধর্মান্তরিত হবার গুঞ্জনে লেগেছে জোর হাওয়া। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেফট-ব্যাক ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রবার্তো কার্লোস। গতি আর বাঁকানো ফ্রিকিকে প্রতিপক্ষের রক্ষণভাগকে স্তব্ধ করে রীতিমতো যিনি কাঁপিয়েছেন বিশ্ব ফুটবল, সেই কিংবদন্তিকে নিয়ে এবার জোর গুঞ্জন। ইসলাম ধর্ম গ্রহণ করছেন 53 বছর বয়সী এই তারকা ফুটবলার। ঘটনার সূত্রপাত তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সদস্য আলী শাহিনের সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্ট থেকে। দাবি করা হয় প্রায় 4 সপ্তাহ আগে সাও পাওলোতে কার্লোস নিজেই শেখ হাম্মাদের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব শেখ জিয়াদ হাম্মাদে তাকে এই খবর নিশ্চিত করেছেন। ক্যারিয়ারের সোনালী সময় রিয়াল মাদ্রিদে কাটানোর পর 2007 সালে তুরস্কের ক্লাব ফেনারবাচে যোগ দিয়েছিলেন কার্লোস। তাকে ঘিরে এই দাবির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন সম্প্রতি মরক্কো বংশোদ্ভূত স্প্যানিশ ফুটবল উদ্যোক্তা এবং ফিফা অনুমোদিত এজেন্ট সুহাইলা এল তাহারিকে ইসলাম ধর্মমতে বিয়ে করা। সেখান থেকেই মূলত কার্লোসের ধর্ম পরিবর্তনের গুঞ্জনে ডালপালা মেলেছে। তুর্কি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে কার্লোসের ধর্মান্তর হবার খবরটি ঝড় তুললেও কার্লোস নিজে বা তার কোনো প্রতিনিধি এখনও আনুষ্ঠানিকভাবে এই ধর্মান্তরের খবরটি নিশ্চিত করেননি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম goal.com বা ডেইলি সাবা স্পষ্ট জানিয়েছেন, তুর্কির নেতাদের দাবি যতই জোরালো হোক না কেন, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত একে চূড়ান্ত সত্য বলার কোনো সুযোগ নেই। কাজী মাহিম হাসান, RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।